বিয়ের পিড়িতে বসে স্বামী হিসেবে নিজের চাচাতো ভাইয়ের নাম শুনে স্তব্ধ হয়ে যায় তে। কাজী বারবার করে কবর বলতে বলছে, কিন্তু সে যেন পাথর হয়ে গেছে। 1 মিনিট 2 মিনিট করে 5 মিনিট কেটে গেল, কিন্তু তের মুখ থেকে কেউ কবর বের করতে পারলো না। তে তো ওই মানুষটাকে আশা করেনি। মানুষটা আমেরিকা থেকে এলো কখন? সে তো ভেবেছিল আজকে পর থেকে ওই পুরুষ তার কাছে হারাম হয়ে যাবে। তে, চুপ করে আছিস কেন? বল। তে, মা হবে না আমার ছেলের বউ? তে তাকালো তার মামনির দিকে, মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ, সে তার ছেলের বউ হতে চায়। জিন মুচকি হেসে জানালো, তাহলে কাজী সাহেব যেটা বলছে সেটা বল। তে আস্তে আস্তে করে 3 বার কবুল বলে দিল। বাসর ঘরে বসে আছে তে। সে ভাবতে পারেনি যে মিসেস জন হয়ে যাবে সে তো ভেবেছিল সে অন্য কারো। ভালোবাসার মানুষকে তার ভালোবাসার কথা জানানো হলো না। তের ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খুলে তার স্বামী মানে জীবন জাংকুক বেরিয়ে আসে। তে কেঁপে ওঠে। জাংকুক চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আপনি দেশে কবে ফিরেছেন জাংকুক ভাই? কেন? এতদিন তো আসেননি। দিনের দিন এসে তোর জীবনটা নষ্ট করে ফেললাম, এটাই বোঝাতে চাইছিস নাকি? না, সেটা বলিনি। জাংকুক এগিয়ে আসে তের দিকে। তোকে বলেছিলাম না যে ছেলেদের থেকে দূরে থাকতে? তবুও কোন সাহসে তুই বিয়ে করতে বসিস? বাড়ি থেকে বিয়ে দিচ্ছে তো আমি কি করব? বলেছিস বাড়ির কাউকে যে তুই বিয়ে করতে চাস না? আমাকে কি কেউ একবারও জিজ্ঞাসা করেছে আমি বিয়ে করতে চাই কিনা? মানে তুই বিয়ে করতে চাসনি? আবার বারণও করিসনি। আমাকে কিছু বলতে না দিয়ে তারাই সবকিছু ঠিক করে ফেলেছে। আমাকে তো একটাবার কল দিয়ে বলতে পারতি। কেন বলবো আপনাকে? আর আপনি আমাকে বিয়ে বা কেন করেছেন? আপনার না জিএফ আছে? তে, তুই আমার। তুই যেদিন এই পৃথিবীতে এসেছিস সেদিন থেকে শুধু আমার। কি বোঝাতে চাইছেন? আপনি জিএফ নিয়ে ঘুরবেন আর আমি বিয়ে করলে দোষ? তুই ভালোবাসিস? কাকে? ইয়নহকে? হয়তো হ্যাঁ, হয়তো বা না। তে, তুই কি আবার ভুলে যাচ্ছিস তুই আমার? আপনি একা কতজনকে নেবেন জাংকুক ভাই? আপনার না জিএফ আছে? কোনো জিএফ নেই আমার, বুঝেছিস? তাহলে সেদিন ওই মেয়েকে নিজের জিএফ এর পরিচয় কেন দিলেন? কারণ আমি চেয়েছিলাম তুই আমার চিন্তা বাদ দিয়ে একটু পড়াশোনায় মন দে। ওই মেয়ে কে ছিল? ও কাইয়ের বোন জেনি ছিল। সেদিনের পর পড়াশোনা তো দূরে যাক, আমি কোনো কিছুতে মন দিতে পারিনি। না নিজের কোনো কাজে, না খাওয়াই, না ঘুমানোই, না পড়াশোনায়, কিছুতে না। তাই অন্যজনকে বিয়ে করতে বসেছিলে? তো আপনার তো জিএফ আছে, সেটা জানার পরেও কি আপনার আশায় থাকবো? আই লাভ ইউ তে, আমি তোকে ভীষণ ভালোবাসি। আমিও বাসতাম। এখন শেষ? হয়তো হ্যাঁ, হয়তো বা না। ছিল। আজকে আবার ভালোবাসা আনা যাক আমার প্রতি। এই, আমার কাছে আসবেন না। প্রথমত তোকে আমি কোনো ছেলের সাথে কথা বলতে বারণ করেছিলাম, বলিনি। দ্বিতীয়ত আমাকে 6 মাস ইগনোর করেছিস, কারণ আপনার জিএফ আপনার থেকে আমায় দূরে থাকতে বলেছিল। তৃতীয়ত বিয়ের জন্য একটা বার বারণ করিসনি। চতুর্থত বিয়ের কথা একটা বার আমাকে জানাসনি। আর পঞ্চমবারের মতো সব থেকে বড় ভুল, ওই ইয়নোর বাচ্চার সাথে ঘোরাফেরা করেছিস তুই, কারণ সে আমার ফিয়ান্সি ছিল। আর এত ভুলের জন্য তোমাকে তো পানিশমেন্ট পেতেই হবে। আমার কাছে আসবেন না জাংকুক ভাই। স্বামী হই তোর, ড্যাডি বল। ভাইয়া বলে মুড নষ্ট করিস না তে। আপনি কি আমার বাবা লাগেন নাকি যে ড্যাডি বলবো? তো আমি ওই ড্যাডির কথা বলিনি। কথা ঘুরিয়ে তুই আমার থেকে বাঁচতে পারবি না। প্লিজ না, আজকে রাত তোর সারা জীবন মনে রাখার চেষ্টা করব। সকালে তের ঘুম ভাঙি করিডোর থেকে আসা সূর্যের আলো মুখে পড়ায়। চোখ খুলে দেখে জাংকুক নেই। উঠে বসে তে, আশেপাশে চোখ বোলায়। না, জাংকুক কোথাও নেই। শরীরটাও ভীষণ ব্যথা। হ্যাঁ, হিটলার একটা, পুরো শরীরটা ব্যথা করে দিল। উফ আল্লাহ, আমি এই শরীর নিয়ে সবার সামনে যাব কিভাবে? তের বকবকের মাঝে পাশের টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। তে অবাক হলো, সে তো ফোন এই রুমে নিয়ে আসেনি। ফোনটা হাতে নিল। জাংকুক কল দিয়েছে। ঘুম হয়েছে? আপনি কোথায়? মিস করছো? বলেছি আমি। তাহলে করছো না? তাও কি বলেছি? এমন পেঁচানো কথা কে শিখিয়েছে তোকে তে? কোথায় আছেন আপনি? সুগাদের বাসায়। এত সকালে? সকাল 8টা। কিছু হয়েছে?
পরে বলবো। যাও ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নাও কিছু। ঠিক আছে। কল কেটেতে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিচে গেল। তে উঠেছিস? মামনি। আয় খেতে আয়। তে ডাইনিং এ গিয়ে বসলো। মামনি, জাঙ্কুক ভাইয়া সুগা ভাইয়াদের বাসায় এত সকালে কেন গেছে? না মানে ওই কি হয়েছে বলো না। একটু পরে জাঙ্কুক আসছে, তখন জেনে নিস। তে আর কিছু বলল না, খেয়ে উঠে চলে গেল। নিচে চিৎকারের আওয়াজ শুনে তে নিচে গেল। জিমিনকে সুগার কোলে দেখে তে চমকালো। সুগা ভাইয়া, কি হয়েছে জিমিনের? তেমন কিছু না। সুগা জিমিনকে সোফায় বসিয়ে দিল। জিমিন, ওই জিমিন, এই অবস্থা কেন তোর? বল না কি হয়েছে। তেমন কিছু না তেতে, এখন ঠিক আছে তো। এই অবস্থা কেন তোর? বল না। তে বোন আমার, ডক্টর জিমিনকে বেশি কথা বলতে বারণ করেছে। শান্ত হ, সব বলবো তোকে। তুমি বলো না সুগা ভাইয়া, আমার জিমিনের কি হয়েছে? তে শান্ত হ, চল রুমে চল, আমি বলছি। রুমে কেন যাব? এখানে বলুন, সবার সামনে বলুন। জিমিনের বাড়িতে কাল রাতে প্রবলেম হয়েছে। জিমিন এখান থেকে যাওয়ার পর ওর বাবা মা ওকে বলেছে সুগাকে ছেড়ে দিতে। তারা এইসব রিলেশনশিপ মানবে না, অ্যালাউ নেই। আর জিমিনের আপুর সাথেও এমন হয়েছিল, তাই জিমিনের আপু সুইসাইড করেছিল। জিমিনও সুইসাইড করতেই চেয়েছিল। তে অবাক হয়ে জিমিনের দিকে তাকিয়ে থাকে, চোখ পানিতে টইটুম্বুর। তেতে কিছু হয়নি তো আমার। তুই চুপ কর, আমার কথা একটা করে চিন্তা করলি না তুই? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো জিমিন? আমি সরি না। পা ভাঙলি কি করে? ও আমাকে কল করে সব বলে। কল কেটে দিয়ে বিষ জাতীয় কিছু খেয়ে ফেলে। তাই কিছুক্ষণ পরে আমি ওদের বাসায় যাই। তখন ও রুমে ছিল। নিচে চিৎকারের আওয়াজ শুনে বাইরে এসে আমাকে দেখে তাড়াতাড়ি করে নিচে নামার সময় মাথা ঘুরে সিঁড়ি দিয়ে পড়ে যায় আর পা ভেঙে যায়। তে আর কিছু বলে না, রুমে চলে যায়। জাঙ্কুকও তার পিছনে। বালিশে মুখ গুজে কান্না করছে তে। জিমিন তের সঙ্গে ক্লাস 1 থেকে আছে। তেকে পুরো পৃথিবী ভুল বুঝলেও জিমিন কখনো বোঝেনি। সবসময় তেকে সাপোর্ট করেছে। তের কান্নায় নিজেও কান্না করেছে। তেকে জাঙ্কুক ছেলেদের থেকে দূরে থাকতে বলেছে। তে দূরেই থাকতো। এই নিয়ে ভুল বোঝাবুঝি হলে জাঙ্কুক তেকে থাপড় দিতে দুইবার ভাবতো না। তখন তে ভেঙে পড়লে জিমিন তাকে বোঝাতো। তেতে, তুই না জাঙ্কুক ভাইকে ভালোবাসিস, এতটুকু সহ্য করতে পারবি না? তে তখন মাথা নাড়িয়ে জানাতো, হ্যাঁ পারবো। তের বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। এটা শুনে জিমিন একটা বাড়ির জন্য তেকে একা ছাড়েনি। সুগা তে জাঙ্কুকের ফুফাতো ভাই। জিমিন যেহেতু তের জন্য এই বাড়িতে আসতো, আর সুগার সাথে একবার দেখা হয়েছিল। যে সুগা মামা বাড়ির নাম শুনলে নাক সিটকাতো, বলতো, আমি বড় হয়ে গেছি মা, এখন আর কেউ নানা বাড়ি যায় না। আর জাঙ্কুকও দেশে থাকে না। সেই সুগা মাসে অগন্তিক নানা বাড়ি আসতো। অবশেষে জিমিনকে প্রপোজ করে দিল জাঙ্কুক দেশে আসার পর। এতে জাঙ্কুক হেল্প করেছে সুগাকে। শর্ত, সে দেশে না থাকলে সুগাতের দেখাশোনা করবে। কোথায় যাচ্ছে, কি করছে, কোনো ছেলে থেকে ডিস্টার্ব করছে কিনা, তে কোনো ছেলের সাথে কথা বলছে কিনা। সুগা জিমিনের প্রেমের 1 বছরের মাথায় তেকুকের বিয়ে হলো। আর সেদিনই জিমিন বাড়িতে ধরা পড়ে গেল। তে চলো নিচে চলো। আমি যাব না। তুমি না নতুন বউ, নতুন বউদের রাগ করতে নেই। চলো, সেই সকালে খেয়েছো, কিছু খাবে চলো। আমার ক্ষুধা নেই, আপনি যান, আমি যাব না। তুমি মন খারাপ করে থাকলে কি জিমিন ঠিক হয়ে যাবে? এই সময় জিমিন তার বাবা মাকে ছেড়ে এসেছে, তারপর সে অসুস্থ, অনেক ভেঙে পড়েছে। তোমার কি উচিত না এখন জিমিনের পাশে থাকার, আশ্বাস দেওয়ার যে সব ঠিক হয়ে যাবে? ওকে দেখলে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওর এই অবস্থা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সন্ধ্যায় কাজে আসবে, ছোট করে আয়োজনে জিমিন সুগার বিয়ে হবে। তুমি খুশি না হইতে? খুশি, ভীষণ খুশি। চলো, এই খুশিতে গিয়ে একটু কিছু খেয়ে নেবে। আর জিমিন তো অসুস্থ, ওকে খেতে হবে বলো। সে তো জিদ ধরে বসে আছে, তুমি না খেলে সে খাবে না। তে মানুষটাকে যত দেখছি তত অবাক হচ্ছে। এত চেঞ্জ একটা মানুষ। আগে তো তের সাথে একটা কথা বলতো না, বরং শুধু ধমক দিত আর হুমকি দিয়ে চলে যেত। যখন দেশের বাইরে থাকতো তে মানুষটাকে ভীষণ মিস করতো। আর দেশে ফিরলে খেতে, ঘুমাতে, উঠতে, বসতে হুমকি নিতে নিতে বিরক্ত হয়ে আবার যেন সে তাড়াতাড়ি চলে যায় সেই দোয়া করতো। একবার তে তার বাবার দেওয়া শেষ স্মৃতি একটা পেন ক্লাসে ফেলে রেখে চলে যাচ্ছিল। তখন একটা ছেলে দৌড়ে থেকে পেনটা দিতে এসেছিল। তে শুধু হাসি মুখে একটা থ্যাঙ্কস জানিয়েছিল। জাঙ্কুক থেকে নিতে সে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে সব দেখেছে। সেদিন তে কি মারটাই না খেয়েছিল। তে বড় বাবা নেই, বিজনেস ট্রিপে যাওয়ায় আর সুগার মা অসুস্থ থাকায় ইয়ঞ্জনার জিন সুগাদের বাসায় গিয়েছিল। বাড়িতে ছিল শুধু তে আর জাঙ্কুক, তাই জাঙ্কুক আরো বেশি পেয়ে বসেছিল।
সন্ধ্যায় ছোটখাটো অনুষ্ঠানে জিমিন সুগার বিয়ে সম্পন্ন হয়। তিয়ার আয়ু মানে সুগার বোন মিলে মামা বাড়িতে সুগার জন্য বরাদ্দ রুমটা সুন্দর মতো সাজিয়ে দিয়ে আসে ফুল দিয়ে। কাঁচা ফুলে সাজানো বিছানার মাঝে বসে আছে জিমিন। সারা রুম সাদা গোলাপের গন্ধে মোমো করছে। সাদা গোলাপ যেটা জিমিনের অনেক পছন্দের একটা ফুল। রাত 11টা বেজে 37 সুগার নিজের রুমে ঢুকতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় তেয়ায়ু। খামার মতো দাঁড়ায় আছিস কেন তোরা? ভাইয়া বেশি কিছু না, কম করে 2 লাখ দিয়ে রুমে প্রবেশ করো। এটা কম করে? জি তাও অনেক কম বলেছে তে আপু। মানে আমিও তাই বলছি, এটা অনেক কম হয়ে গেছে। 4 লাখ। তে 8 লাখ। যত কথা বলবে তত বাড়বে। চুপচাপ 8 লাখ দিয়ে বেরিয়ে যাও। ক্যাশ নেই, ফোন পে করে দাও। তে প্লিজ 10। দিচ্ছি। সুগা ফোন বের করে ফোন পে করে দিয়ে রুমে প্রবেশ করে। সুগা রুমে ঢুকে জিমিনের সামনে গিয়ে বসে। শরীর কেমন আছে এখন? ভালো। তাহলে বাসো না, শরীর অনেক খারাপ লাগছে আমার। সুগা ফিক করে হেসে দেয়। আমি ঘুমাবো। আচ্ছা ওয়েট। সুগা জিমিনের অলংকারগুলো খুলে দেয়। গায়ে একটা সিম্পল শাড়ি ছিল। তেয়ায়ু শাড়ি পাল্টে দিয়ে গেছে কারণ জিমিনের অস্বস্তি লাগছিল। তুমি ঘুমিয়ে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। জিমিন শোয়ার চেষ্টা করে। সুগা জিমিনকে ঠিক করে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। তে কাছে আয় প্লিজ। আজকে না। আপনার কথা মানতে পারলাম না, সরি বউ। আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি যত তোকে দেখছি। তাহলে দয়া করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন, আমাকে আর দেখবেন না। জাংকুক অধৈর্য হয়ে উঠে গিয়ে সোফায় বসে থাকা তেকে কোলে নিয়ে বেডে চলে আসে। প্রেয়সীর অষ্টচূড়া নিজের করে নেয়। কেটেছে বেশ কয়েকটা দিন। আজকে জিমিনের পায়ের প্লাস্টার খুলবে, জিমিন আবার হাঁটতে পারবে। এটা নিয়ে ভীষণ এক্সাইটেড সবাই। সকাল সকাল নাস্তা করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তেকু কিয়নমিন। জাংকুক ড্রাইভ করছে, পাশে সুগা, পেছনে তে জিমিন বসেছে। জিমিন, আজ থেকে আমার ভাইয়ের কোলচড়া শেষ। কত সুন্দর আমার ভাইয়ের কোলচড়ে সবকিছু করতি। আহারে তোর জন্য কষ্ট হচ্ছে। তোর ভাইয়াকে কি আমি বলতাম যে আমাকে কোলে নিয়ে ঘুরবেন গো? ভাইয়া তাহলে জোর করে নিত। ভাইয়া তুমি আমার জিমিনকে জোর করতে? জোর করবো না তো কি করব? এক জায়গায় বসে থাকতে কি ওর ভালো লাগে? তোরা যখন ছোটাছুটি করিস ওরও ইচ্ছা যেত। আমি ওর চোখ দেখে বুঝতে পারতাম, তাই তোকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতাম। থাক আর বলো না ভাইয়া, তোমাদের এই ভালোবাসা দেখে আমি কোমায় চলে যাব। তাহলে থাক ভাই সুগা, আর বলিস না। আমার বউয়ের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কথা বলতে বলতে হসপিটালে পৌঁছে যায় তারা। জিমিনের পায়ের প্লাস্টার খোলা হয়েছে প্রায় কিছুক্ষণ হলো। সুগার হাতটা ধরে হাঁটতে চেষ্টা করছে। প্রায় 22টা দিন হাঁটেনি সে। বারবার পড়ে যেতে গেলে সুগা ধরে নেয়। তে এগিয়ে এসে এক পাশে ধরে, আশ্বাস দিয়ে বলে, পারবি তুই, চেষ্টা কর। হসপিটালের করিডোরে একটা হাত স্বামীর হাতে দিয়ে আর একটা হাত বেস্ট ফ্রেন্ডের হাতে দিয়ে আস্তে আস্তে হাঁটছে জিমিন। চোখ পানিতে টইটুম্বুর। প্রথম হাঁটা শিখেছিল বাবা মায়ের হাত ধরে, আর দ্বিতীয়বার শিখছে হাজবেন্ড আর বেস্ট ফ্রেন্ডের হাত ধরে। মাত্র কিছুক্ষণের ব্যবধানে জিমিন একা হাঁটতে পারে, যেটাতে বাকি 3 জন বেশি খুশি হয়। রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে আছে জিমিন আয়ু। জিমিন হাঁটতে পারছে শুনে আয়ু তার মা এই বাড়িতে চলে এসেছে। সুগাকে বলা হয়েছিল জিমিনকে নিয়ে বাড়ি ফিরতে, কিন্তু জিমিন ফিরবে না। ভাবি তুমি হাঁটতে পারছো, এই খুশিতে একটা পার্টি হয়ে যাক। সবাই ঘুমাচ্ছে, রাত 11টার সময় পার্টি কিভাবে দিব? আমার উপর ছেড়ে দে। কি করবি তুই? দেখতে পাবি। তাই জাংকুকের নম্বরে কল দেয়। হ্যাঁ দি বলো, কোথায় আছেন? এই তো বাসার দিকেই আসছি। ফিরতে কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা। এত তাড়াতাড়ি কেন আসছেন? কি বলছো? কিছু না, মনে করে চকলেট আনবেন আমি, আয়ু আর জিমিনের জন্য। এখানে তেমন কোনো দোকান দেখতে পাচ্ছি না, মেন রোড বন্ধ আছে, তাই জঙ্গলের রাস্তা দিয়ে আসছি। জঙ্গলের রাস্তা? চিন্তা করো না, তুমি যেটা ভাবছো ওইটা না, অন্য দিক দিয়ে আসছি। ও সাবধানে আসবেন, আর চকলেট না নিয়ে আসলে বাড়িতে আসবেন না। রাখলাম। জাংকুক বুঝলো যদি সে চকলেট নিয়ে বাড়ি না ফেরে তাহলে তার বউ রুমে দৌড়ে যাক, বাড়ির ছায়া মারাতে দেবে না। চল শুরু হয়ে যাক। কিন্তু তে আপু পার্টি কিভাবে করব? আমি আছি না, চিন্তা কিসে তোর? তে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর জেহুপের রুমের দিকে এগিয়ে গেল। তের বাবা মারা গেছে প্রায় 10 বছর। তেরা 2 ভাই বোন, তে আর তার ছোট ভাই জেহুপ। জাংকুক তার বাবা মায়ের একা ভাই। ওই ভাই জেহুপ, ওই আপা ঘুমাতে দে।
ওঠ না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, না হলে কিন্তু দেবো না। সারপ্রাইজের কথা শুনে যেও লাফিয়ে উঠে বসে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কই সারপ্রাইজ? দাও আপু, তাড়াতাড়ি দাও। আগে একটা কাজ করে দেই, তারপর দেব। তুমি যা বলবে তাই করব, তাড়াতাড়ি বলো আপু। সামনের মোড়ের দোকান থেকে অনেকগুলো চিপস আর অনেকগুলো এনার্জি ড্রিঙ্ক এনে দে। এত রাতে সব দিয়ে কি করবে? যে হোক ভাইয়া, এত জেনে তোমার লাভ আছে, এনে দাও না। তুই চুপ কর বুচি, না হলে তোকে মেরে তোর হাইটও বুচি করে দেবো। আমি বুঝি ভালো, তোমার মতো আমার নাক অত লম্বা না। কি বড় নাক রে বাবা। তোদের ঝগড়া শেষ হলে তাড়াতাড়ি যা, যে হোপের বাচ্চা। তের হাত থেকে টাকা নিয়ে যে ভো দৌড়। আর তে নিজের রুমে গিয়ে সাউন্ড বক্সটা বের করলো। কিছুক্ষণের মধ্যে যে হোপ সব নিয়ে চলে আসে। আপু এবার দাও। কি দেব? আমাদের সঙ্গে পার্টি কর। তোমরা পার্টি করছো, কিন্তু কিসের? জিমিনের পা ঠিক হয়ে গেছে, এই খুশিতে। তোমরা আমাকে ঠকিয়ে দিলে, তবে সমস্যা নেই। প্রায় রাত 1টা। সুগা জাংকুক বাড়িতে ঢোকে। জাংকুক রুমে ঢুকে দেখে তে নেই। কই গেল মেয়েটা? সেই সকাল থেকে বাইরে ছিল জাংকুক। সুগা অস্বস্তি লাগছে, তাই ভাবলো ফ্রেশ হয়ে এসে দেখছে কই গেল। ভাবতে ভাবতে জাংকুক ওয়াশরুমে প্রবেশ করলো। এপারে সুগাও একই ওয়াশরুম থেকে বেরিয়ে জিমিনকে খুঁজে চলেছে। এই মেয়ের পা ঠিক হতেই দেখো আর কোনো খোঁজ নেই। কি জানি লাফিয়ে লাফিয়ে কোথায় চলে গেছে। জিমিন, জিমিন কই তুমি? এত রাতে কই গেল মেয়েটা? খুঁজতে খুঁজতে দুইজন তে রুমের সামনে এসে দাঁড়ায়। সুগা তুই এখানে? জিমিনকে পাচ্ছি না। তুই এখানে? তেকেও পাচ্ছি না। কই গেল দুইজন? এই ওয়েট ওয়েট, রুম থেকে কেমন আওয়াজ ভেসে আসছে না? তাই তো। দরজা খুলতে চাইলে পারলো না, ভেতর থেকে লক করা। তে, জিমিন দরজা খোলো। দাঁড়া, আমি পাসওয়ার্ড জানি। জাংকুক পাসওয়ার্ড দিয়ে রুমে প্রবেশ করলো। সামনে তাকিয়ে সুগা জাংকুক অবাক। চারিদিকে চিপসের প্যাকেট আর এনার্জি ড্রিঙ্কের বোতলে ছড়াছড়ি করছে। মাঝে 4জন সাউন্ড বক্সে হিন্দি গান ছেড়ে দিয়ে উড়াধুরা ডান্স দিচ্ছে। দুইজন দুইজনের মুখের দিকে তাকিয়ে দরজার পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের ডান্স দেখতে লাগে। রুমের লাইট অফ করা, ড্রিম লাইট অন করা, তাই ওরা কেউ জাংকুক বা সুগাকে দেখতে পেল না। প্রায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে ওদের উড়াধুরা ডান্স দেখতে দেখতে অধৈর্য জাংকুক গিয়ে সাউন্ড বক্সটা অফ করে দেয়। সাথে সাথে 4জনের নাচ বন্ধ হয়ে যায়। যে হোক, আবার বন্ধ করে দিয়েছিস? না আপু, আমি বন্ধ করিনি। তো কি ভূত বন্ধ করে দিয়েছে? কথাটা বলে তে সামনে তাকিয়ে নিজের জমকে দেখে। তের চোখ দুইটা রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। আপনি কখন এসেছেন? আমি আপনার অপেক্ষায় ছিলাম। আসলে আপনার জন্য চিন্তা হচ্ছিল তো। তেকে তোতলাতে দেখে যে হোক আয়ু জিমিন সেদিকে তাকায়। 3জনেই হাঁ হয়ে যায়। রাত কয়টা এখন? ওই জিমিন, তোমার পা ঠিক হতে পারেনি, তুমি বাদরামি শুরু করে দিয়েছো। ওই আপনার অপেক্ষা করছিলাম তো। পাগলদের মতো উড়াধুরা ডান্স দিয়ে। তোদেরকে কি এক্সট্রা করে বলতে হবে রাত হয়নি? বকা খেয়ে যে হোক আয়ু ভো দৌড়। চকলেট এনেছেন? চলুন চলুন, তাড়াতাড়ি গিয়ে চকলেট ভাগ করি। এই বলেতেই জাংকুকের বাহু জড়িয়ে ধরে রুমের দিকে হাঁটা ধরে। সেদিকে তাকিয়ে সুগা বলে, তোমাকে কি কোলে করে নিয়ে যেতে হবে? না না, যাচ্ছি তো। বকা দিচ্ছেন কেন? এটা বলে জিমিন সুগাকে দেখে দৌড় লাগায়। এত চকলেট তুমি আর 3জনের জন্য আনতে বললে? এগুলো 10জন খেয়েও শেষ করতে পারবে না। এই টাকা কি আপনার বেশি হয়েছে? আমার বউ আমাকে হুমকি দিয়েছে যে চকলেট না আনলে যেন বাড়িতে না আসি। আপনি এমন বদলে গেলেন কেন জাংকুক? আমার জন্য? কিন্তু আমি তো ওই আগের জাংকুককেও ভালোবাসতাম। এই জাংকুককে ভালোবাসিস না? বাসি, ভীষণ ভালোবাসি। আপনি যেমন হন না কেন, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। শুধু আমার ভয় হয় আমার কপালে এত সুখ সইবে তো। তে, যাবি আমার সাথে? কোথায়? আমি যেখানে থাকি। আমেরিকা? বাড়ির লোককে ছাড়া কিভাবে থাকবো আমি? আমাকে ছাড়া থাকতে পারবি? আমার সবাইকে লাগবে, আমি কাউকে ছাড়া থাকতে পারবো না। আমাকে যে যেতেই হবে। আর তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই তোকেও যেতে হবে। আপনি আমার মতামত জানতে চাইছেন নাকি কথাটা জানাচ্ছেন? জানাচ্ছি, কিন্তু আমি জিমিন বাড়ির সবাইকে ছাড়া কিভাবে থাকবো? জিমিন তো যাবে, মানে সুগা জিমিন যাবে, আর আমরা তো আসবোই, তাই না? জিমিন যাবে মানে? সুগা জিমিনের বিয়ের দিন জিমিনের বাবা জিমিনকে ছেড়ে একেবারের মতো চলে গেছে। জিমিন প্রায় সময় মন খারাপ করে বসে থাকে, তাই সুগা জিমিনকে নিয়ে দেশের বাইরে থেকে ঘুরে আসতে চাই। তাহলে তো ভালোই। তাহলে যাবি তো আমার সাথে? কবে যাবেন? কাল সন্ধ্যায় ফ্লাইট। সকাল থেকে আমরা ওই কাজেই বাইরে ছিলাম। ও,
অনেক টায়ার্ড, ঘুম আসছে, আমার কাছে আয়। এই বলে জাংকুক থেকে কাছে টেনে তের বুকে মুখ গুজে শুয়ে পড়ে। বাড়ির লোককে বিদায় জানিয়ে মাত্র কিছুক্ষণ আগে জাংকুকের আলিশান বাড়িতে পৌঁছেছে তেকুক ইয়নমিন। বেশ বড় বাড়িটা। আজ পর্যন্ত তেজিমিন বাড়ির অনেক রকম কালার দেখেছে, কিন্তু কালো কালার। বাড়ির বাইরে গেটের সামনে বড় বড় করে লেখা তেকুক ব্ল্যাক হাউস। তেজিমিন আশ্চর্য হলেও বাড়ির ভেতরটা তাদের বেশ পছন্দ হয়েছে। বাড়ি ব্ল্যাক, সাথে আসবাবপত্র সব ব্ল্যাক। বাড়ির বাইরে প্রায় অনেক গার্ড, কিন্তু বাড়ির ভেতরে কেউ নেই। তে পছন্দ হয়েছে বাড়ি? সত্যি বলতে অনেক, সবার থেকে আলাদা মনে হচ্ছে। পুরো পৃথিবীতে এই একটাই বাড়ি যেটা আপনার। আপনার নয়, আমাদের এটা। কিন্তু এত বড় বাড়িতে আপনি একা থাকতেন, এই কালো বাড়িতে আপনার ভয় করতো না? না তো। অনেক সাহস আপনার। আচ্ছা, এই ভুতুরে বাড়িতে জাংকুক ভাইয়া থাকতে ভয় করতো না? এটা জাংকুকের ড্রিম ছিল, বুঝছো? না হলে এমন কালো বাড়ি কে বানায়? ছোট থেকেই চাইতো সবার থেকে আলাদা কিছু। যাই হোক, রাত হয়েছে, ঘুমিয়ে যাও। গুড নাইট। পেরিয়ে যায় কয়েকটা দিন। এই কয়েকটা দিনে চারজন অনেক জায়গায় ঘুরেছে, অনেক মজা করেছে। আজকে সকালে ফ্লাইটে ইয়নমিন ইন্ডিয়াতে ফিরে গেছে। তের মনটা ভীষণ খারাপ, সে তো ছাড়তে চায়নি জিমিনকে। এখনো মন খারাপ করে হাঁটুতে মুখ গুজে রুমে বসে আছে। তে ওদেরকে তো ফিরতে হতো, আজ না হয় কাল। সুগার কোম্পানি আছে তো। আমি যে ভীষণ একা হয়ে গেলাম। আমি আছি না, তাহলে একা কিভাবে হলে? আপনি সারাদিন অফিসে থাকবেন, বাড়িতে আমি একা নই তো কি? আমি ফ্রি হলেই তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আজকে কি অফিসে যাবেন? আমি বাড়িতে একা থাকতে পারবো না। তাহলে চলো আমার সাথে আপনার অফিসে। সত্যি? যাও, বরকা পরে আসো। আবার বরকা? জি, বরকা পরে আমার কিউটি পাই বউ হয়ে আসো। তে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে যায়। বিয়ের আগে জানতো তেকে বরকা ছাড়া বের হতে দিত না। তে এক দুইবার লুকিয়ে বরকা ছাড়া বের হয়েছে, তাও জাংকুকের কাছে ধরা পড়েছে। একটা মারও পিঠের বাহিরে পড়েনি। তে মাঝে মাঝে নিজেকে দেখে, প্রচন্ড হাসি পায়। মানে যে মানুষটার জন্য সে কোনো স্বাধীনতা পায়নি, খেতে বসতে শুতে সব জায়গায় জাংকুকের কথা, আর একটা ভুল করলে একটা চর বাহিরে পড়েনি। তে কিনা সেই মানুষটার প্রেমে হাবুডুবু খেয়ে একাকার। বরকা পরে মুখ ঢেকে এমনকি চোখও দেখতে দেয়নি জাংকুক। তার উক্তি, তার সুন্দরী বউকে দেখার অধিকার শুধু তার, আর কারো না। জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে গাড়ি থামে। জাংকুক গাড়ি থেকে নেমে তের দিকে দরজা খুলে হাত বাড়িয়ে দেয়। তে, নেমে আসো। আমি ঠিক করে কিছু দেখতে পাচ্ছি না। আমি আছি না, তাহলে চিন্তা কিসের? জাংকুক তের হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আনে, তারপর হাত ধরে অফিসের ভেতরে নিয়ে যায়। সব স্টাফরা তেকুকের দিকে তাকিয়ে থাকে। জাংকুক নিজের কেবিনে তেকে বসিয়ে নিজের কাজে লেগে পড়ে। প্রায় অনেক দিন জাংকুক কোম্পানির দিকে বেশি নজর রাখেনি, তাই অনেক কাজ আছে। তে বসে জাংকুককে দেখতে থাকে। আসতে পারি? লিসা ভেতরে ঢুকে হাসি মুখে জাংকুকের দিকে এগিয়ে গেল। টেবিলে হাত রেখে জাংকুককে বলল, জাংকুক, আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। তের শরীরটা জ্বলে উঠলো। এই ঢঙ্গি কই থেকে এলো? এটা কি জাংকুকের অ্যাসিস্ট্যান্ট? লিসা একটা ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরে আছে, বুকের দিকে এত কাটা। তের অনেক রাগ হলো, তার সামনে তার হাজবেন্ডের কাছে এই মেয়ে ঢং দেখায় ঢং। তবুও তে যথাসম্ভব নিজেকে শান্ত রেখে লিসার মতিগতি দেখতে লাগলো। জাংকুক, তুমি কি বিকালে ফ্রি আছো? জানি না, আসলে আমার কিছু কেনাকাটা আছে। তুমি তো জানোই আমি একা কিছুই করতে পারি না। লিসার কথা শুনে তের গা জ্বলে উঠলো। তুই একা পারিস না তো আমার জামাই কি করবে রে শাকচুন্নি? মনে মনে লিসাকে হাজার গালি দিল তে। বোগামকে নিয়ে চলে যাও, আমার সময় নেই। জাংকুক বারবার তের দিকে তাকাচ্ছে আর ঢোক গিলছে। তের রাগি চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুককে এপাশ ওপাশ করতে দেখে লিসা তাকালো সেদিকে। তেকে দেখে বলল, জাংকুক, এই মেয়েকে এখানে এমন করে বসে আছে কেন? আমার ওয়াইফ মিসেস জন্টেও। ওহ, বউ নিয়ে অফিসে চলে এসেছো? তের ইচ্ছে হলো ঠাস করে একটা চর মেরে বলতে, কেন রে শাকচুন্নি, তোর কি হয়েছে? আমার জামাই আমারে আনবে কিনা সেটা আমার আর তার ব্যাপার, তোর কি? ও, আমি থাকলে তুমি রং ঢং করতে পারবে না, তাই নাকি? আমি তোমাকে সব বুঝিয়ে দিয়েছি, তুমি যাও এখন। ওকে। লিসা চলে গেল। জাংকুক তাকালো তের দিকে। তে, তুমি কি রাগ করেছো? না না, রাগ করবো কেন? আচ্ছা, ওই মেয়েকে আপনার বিয়ে নাকি? অনেক সুন্দরী। না না, বিজনেস পার্টনার। ও। তারপর তে আর কিছু বললো না। জাংকুক নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ালো। দুপুর 1টা, উদ্দেশ্য লাঞ্চ। তে, চলো। আপনার কাজ শেষ? তে নিকাব দিয়ে নিজের মুখ ঢাকতেই দরজায় কেউ নক করলো। কামিং।
জাঙ্কুক ভাই, কেমন আছিস? ভালো আছি। কেন? কতদিন পরে দেখা হলো। ও, কবে ফিরলি সুইজারল্যান্ড থেকে? আজ সকালে। ভালো, এবার ছোটাছুটি বাদ দিয়ে কাজে মন দে। হ্যাঁ, সে তো দেব। তবে মেয়েটাকে? কেন? মায়াবতীর মায়াবী চোখ থেকে আমি প্রেমে পড়ে গেলাম। বলে যা। আরে সত্যি বলছি রে, কে এই মেয়ে? প্লিজ জুড়িয়ে দে। দ্বিতীয়বার উচ্চারণ করলে শুধু তোর চোখ না, স্বয়ং তুইও ওপরে চলে যাবি। কেন ভাই? জীবনের প্রথম একটা মেয়ে। শি ইজ মাই ওয়াইফ, মিসেস জিয়ন্তায়ং। ভাবি? এটা ভাবি? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? না না না, আমাকে জিজ্ঞেস করতে হবে না, আমি ভালো আছি। ঠিক আছে জাঙ্কুক, না মানে স্যার, আমি আসছি। এটা বলে বোগাম কাউকে কোনো কথা বলতে না দিয়ে এক প্রকার দৌড় দেয়। সেদিকে তাকিয়ে তে জাঙ্কুক ফিক করে হেসে দিয়ে তেকে নিয়ে বেরিয়ে যায় প্রায় অনেকটা দিন। তে বাড়িতে একা বলে জাঙ্কুক বাড়িতে কয়েকটা কাজের মেয়ে রেখেছে। বাড়ির লোকের সাথে প্রতিদিন কথা হয় তের, জেবিনের সাথে প্রতিদিন কথা হয়। সব ঠিক থাকলেও তের মনের অবস্থা ঠিক নেই। সে কিছুতেই এই লিসা বলে মেয়েটাকে সহ্য করতে পারছে না। রাতে জাঙ্কুক দেরি করে ফিরলে তে মুখ ঘুরিয়ে বসে থাকে। তে, কি হয়েছে? এমন করে বসে আছো কেন? খেয়েছো রাতে? চলুন খাবার দেই। খাবো না আমি। ও ভালো, ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ুন। এটা বলে তে বেডের এক পাশে শুয়ে পড়লো। জাঙ্কুক আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। পেরিয়ে যায় কয়েকটা দিন। জাঙ্কুক বেঁচে হয়ে যায় কোম্পানিতে। তে হয়ে যায় একা। রাতে জাঙ্কুক কখন আসে আর সকালে কখন যাই তে অজানা। দুপুরে তে কল দিল জাঙ্কুককে। হ্যালো, কে করছেন? কে বলছেন? আপনি কি? আর আমার হাজবেন্ডের ফোন আপনার কাছে কেন? আচ্ছা তে, জাঙ্কুক বিজি আছে এখন। জাঙ্কুক বিজি থাকুক আর ফ্রি থাকুক, জাঙ্কুকের ফোন আপনার কাছে কেন? কেন? জাঙ্কুকের ফোন তো আমার কাছেই থাকে বেশিরভাগ। ও ভালো, এটা বলেই তে কলটা কেটে দেয়। রাতে জাঙ্কুক বাড়ি ফেরে। রুমে এসে দেখে তে নেই। প্রায় অনেক রাত, 12:45। এত রাতে তে রুমে নেই। জাঙ্কুক অনেক ক্লান্ত, তাই ভাবলো আগে ফ্রেশ হয়ে আসা যাক। ফ্রেশ হয়ে এসে সারা বাড়ি থেকে খুঁজলো, কিন্তু পেল না। বেশ চিন্তায় পড়লো জাঙ্কুক। কি মনে করে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তে, চোখ আকাশে গোল থালার মতো ছাদের দিকে নিবদ্ধ। তে, এত রাতে এখানে কি করছো? এই তে, কি হয়েছে? মন খারাপ? জাঙ্কুক ভাই। হ্যাঁ বল। ভালোবাসেন আমায়? বারবার করে বলতে হবে? জাঙ্কুক কথা বলতে বলতে তের দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। তে, বউ কি হয়েছে তোর? আপনার ভালোবাসা আমি দেখতে পাচ্ছি না। ভালোবাসা দেখার জিনিস নয়, অনুভব করতে হয়। আজকে কল দিয়েছিলাম। কখন? কখন কল দিয়েছি সেটাও জানেন না? সত্যি জানি না, আমি মিটিং রুমে ছিলাম। লিসা কল তুলেছিল। লিসা? বললো আপনার ফোন নাকি তার কাছেই থাকে। লিসা এই কথা বলেছে? আমাকে আর ভালো লাগে না, তাই না? না তে, আমি বুঝি। এত অবহেলা কেন করছেন? আমি তো কষ্ট পাচ্ছি। তে, আমি তোকে অবহেলা করব কেন? আপনার অবহেলা আমার প্রতিটা সেকেন্ড বুকে তীব্র ব্যথা তুলে দিচ্ছে। আমি তোকে অবহেলা কেন করব তে? আমি একটু বেশি বিজি আছি, এই জন্য তোকে সময় দিতে পারি না। কিসের বিজি? যখন দেখি ওই লিসার সাথে, ওই মেয়েকে আমার ভালো লাগে না। লিসা আমার বিজনেস পার্টনার। ওকে আপনি পছন্দ করেন তাই না? আমি তো লিসার মতো সুন্দর নই। নিমেষে জাঙ্কুকের মেজাজটা গরম হলো। লিসা আমার বিজনেস পার্টনার, আর কিছু না। রাত হয়েছে, ফালতু বকা বাদ দিয়ে রুমে চল। আমার কথা এখন আপনার কাছে ফালতু লাগে? শেষ আপনার ভালোবাসা আমার প্রতি? তে, ক্লান্ত আমি, কাল অফিস যেতে হবে। শুধু শুধু মাথাটা ধরিয়ে দিস না। আপনাকে আমি বলেছি এখানে থাকতে, চলে যান এখান থেকে, কাল অফিসে যেতে হবে। কোম্পানির জন্য জাঙ্কুকের মন মেজাজ এমনি ভালো না, আর সত্যিই সে ক্লান্ত। তের কথা শুনে তার মেজাজটা আরো গরম হলো। সে সত্যিই রুমে চলে গেল। চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইল। মেজাজটা এমনিই খারাপ। কোম্পানির অবস্থা ভালো না, তার উপর যার কাছে একটু শান্তি পায় তার এমন ব্যবহার। কিছু ভালো লাগছে না জাঙ্কুকের। কিছুক্ষণ পরে রাগটা যখন কমে গেল, মনে পড়লো তের কথা। বাচ্চা মানুষের সঙ্গে জাঙ্কুকও বাচ্চা হয়ে ঝগড়া করে চলে এসেছে। ওতে, বউ আমার একটু বুঝামাই। বেবি করতে করতে রুম থেকে বেরিয়ে পড়লো জাঙ্কুক তেকে আনার উদ্দেশ্যে। কিন্তু হায়, সারা বাড়ি এবং ছাদ, কোথাও নেই তে। কই গেল? জাঙ্কুক মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়লো। তে, কই তুই? দৌড়ে বাইরে চলে গেল। তোমাদের ম্যাডামকে দেখেছো? জি স্যার, ম্যাডাম তো চলে গেল। কোথায় গেল? আটকাওনি কেন?
স্যার আটকাই ছিলাম কিন্তু জোর করে চলে গেল। ও জোর করে চলে গেল, তোমরা যেতে দিলে? স্যার ম্যাডাম বললো আপনার সাথে ঝগড়া হয়েছে তাই চলে যাচ্ছে। কোন দিকে গেছে? ওই দিকে। ওকে একবার খুঁজে পাই, তারপর সব কয়রাকে আমি বের করব। এটা বলে জাংকুক বেরিয়ে যায়। প্রায় 4 ঘন্টা লোক লাগিয়ে পুরো আমেরিকা তন্ন তন্ন করে খোঁজার পরে এক সমুদ্রের ধারে তেকে পাওয়া যায়। দূর থেকে কিছু লোক তের দিকে এগিয়ে আসছে। এটা বুঝতে পারতেই তে উল্টো পথে দৌড় লাগায়, কিন্তু কিছু দূর যেতেই একজন মানুষের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কোমরে হাত দিয়ে লম্বা চওড়া বলিষ্ঠ তের জাংকুকের দিকে তাকিয়ে তে শুকনো ঢোক গিলে। কেন এসেছেন? জাংকুকের ফর্সা ধবধবে শরীরটা লাল হয়ে আছে, হয়তো তের এমন আচরণের রাগে, না হয় তেকে হারানোর ভয়ে। বাড়ি চল। যাবো না আমি, চলে যান আপনি। জাংকুক আর কোনো কথা না বলে তেকে কোলে তুলে নিল। ছাড়ো না আমায়। আমি যাব না আপনার সাথে। তোকে যেতে কে বলেছে? আমি তোকে নিয়ে যাব। গাড়ি ভেতরে তেকে ছুঁড়ে ফেলে। জাংকুক ড্রাইভ সিটে বসে, গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের বেগে চলে যায়। বাড়িতে এসে তেকে ছুঁড়ে ফেলে ড্রয়িং রুমের সোফায়। এবার বল কি চাস তুই? বল কি চাস? থাকতে চাই না আমি আপনার সাথে। জাংকুক সাথে সাথে তের গাল চেপে ধরে। এই কথা আর একবার উচ্চারণ করলে এখানে মেরে পুঁতে দেব তোকে। এটা বলে জাংকুক তের গাল ছেড়ে দেয়। তে উঠে দাঁড়িয়ে জাংকুকের মুখোমুখি হয়ে বলে, মিস্টার জেউন, আমি মেয়ে বলে আমাকে দুর্বল ভাববেন না। আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না যে আপনি আপনার বিজনেস পার্টনারের সাথে ডেট করছেন? এই খবর আমি অনেক আগেই পেয়েছি। আপনার মতো চরিত্রহীন মানুষের সঙ্গে আর একটা সেকেন্ড নয়, ডিভোর্স চাই আমি। কথাটা শেষ হওয়া মাত্র থাপ্পড়ের আওয়াজে সব স্তব্ধ হয়ে যায়। রাগের চোটে জাংকুক একটু জোরেই তেকে থাপ্পড় দিয়েছে, যার তাল সামলাতে না পেরে পড়ে গিয়ে পেছনের টেবিলে মাথা লেগে বেশ খানিকটা কেটে গেছে। জাংকুকের চিন্তাইতে খাওয়া দাওয়া করেনি, খাবার তার গলা থেকে নামেনি। খাওয়া নেই, ঘুম নেই, দুর্বলতে সাথে সাথে জ্ঞান হারায়। আর তখনই জাংকুকের সব রাগ নিমেষেই হাওয়া হয়ে যায়। তে! জাংকুক ছুটে যায় তের কাছে। অজ্ঞানরত তের মাথাটা কোলে নিয়ে ফ্লোরে বসে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। জাংকুকের চিৎকারে সবাই ছুটে এলো। ডক্টর ডাকা হলো। যে কোনো কিছুর মূল্যে আমার তেকে ঠিক করুন। স্যার আমি দেখছি না। আমার তে যদি না ঠিক হয় আপনার চাকরি। না স্যার, এমন কিছু করবেন না, আমি চেষ্টা করছি। আপনি দয়া করে এমন কিছু করবেন না। ম্যাডাম উঠুন, আমি তো আপনার চিকিৎসা করে দিয়েছি, আপনি এখন ঠিক আছেন, দয়া করে উঠুন। আস্তে আস্তে তে চোখ খুলে তাকায়। জাংকুকের মুখে প্রশান্তির হাসি খেলে যায়। স্যার ম্যাডাম ঠিক আছে, আমি ওষুধ লিখে দিয়েছি, এখন আসি। টাকা নিয়ে যান। না স্যার, কোনো টাকা পয়সা লাগবে না। ম্যাডাম যে চোখ খুলেছেন আমি এতে অনেক খুশি। এখন আমি আসি, ধন্যবাদ স্যার। এটা বলে ডক্টর তাড়াতাড়ি বেরিয়ে যায়। ডক্টর দাঁড়ান, আমি আমার বউকে ফ্রিতে চিকিৎসা করাবো না। ডক্টরের পেছনে জাংকুকও গেল, কিন্তু ততক্ষণে ডক্টর বেরিয়ে গেছে। জাংকুক গার্ড ডাকলো, ওই ডক্টরকে এই টাকা দিয়ে তার চেম্বারে পৌঁছে দিয়ে আসো। ওকে স্যার। তারপর জাংকুক তের কাছে যায়। পেরিয়ে যায় কিছুদিন। তে ভালো করে জাংকুকের সাথে কথা বলে না। জাংকুকও তের পেছন ছাড়ে না। অফিস যাওয়া বন্ধ করে তে কেয়ার করছে। তেকে বোঝানোর চেষ্টা করছে যে সে শুধুই তেকেই ভালোবাসে, তার জীবনে তে ছাড়া আর কেউ নেই। কিন্তু তে বোঝার মেয়ে না। তে এখন একটু সুস্থ, তাই জাংকুক অফিস গেছে। বাড়িতে বসে তে জিমিনের সাথে ভিডিও কলে কথা বলছে। আমার ভালো লাগছে না জিমিন, আমি চলে যাব। তুই চলে এলে জাংকুক ভাই একা হয়ে যাবে। তে আগেও তো একা থাকতো, এখনো থাকবে। আর তাছাড়া সুন্দরী লিসা আছে তো। হয়তো তোর কোনো ভুল হচ্ছে। তে কিছু বলে ওঠার আগেই কলিং বেলটা বেজে ওঠে। তে অবাক হয়, এখন তো কারো আসার কথা না। যা দেখ কে এসেছে। দেখছি। তে গিয়ে দরজা খুলে দেয়। আপনি কি করছেন এখানে? কেন আসতে পারি না? না পারেন না। লিসা ভেতরে ঢুকে সোফায় বসে। কেন এসেছেন? তোমাকে একটা কথা বলি মেয়ে, যত তাড়াতাড়ি পারো চলে যাও এখান থেকে। তে লিসার হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে গেল, ধাক্কা দিয়ে বাইরে বের করে বলল, সে অধিকার আপনি কখনো পাবেন না। সো দ্বিতীয়বার এই বাড়িতে আসার কথা চিন্তাও করবেন না। তারপর ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। ওই মেয়ে আসছিল নাকি? কি বলে? আমাকে চলে যেতে বলছে। দরজাটা যেমন ঠাস করে বন্ধ করলি তেমন ঠাস করে ওই শাকচুনির মুখে দিতে পারলি না? আমার ভালো লাগছে না জেমিন। দেখতে উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করবি না। ঠিক আছে, তুই এখন রাখ। ওকে, আল্লাহ হাফেজ। রাতে জাংকুক বাড়ি ফিরে দেখে তে ঘুমিয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে জাংকুক।
তের দিকে তাকিয়ে শার্ট ঘড়ি খোলে। ঘুমন্ত তের কপালে একটা চুমু এঁকে দিয়ে ওয়াশরুমে চলে গেল। দিন যাই তার মতো করে কেটে গেছে প্রায় অনেকটা দিন। তেকুকের সম্পর্ক একই রয়ে গেছে। জাংকুকের উপর তের না সন্দেহ কেটেছে আর না সে অভিমান কমিয়েছে। যদি জাংকুকও তাকে কিছু বোঝাতে যায়নি আর ছেড়ে দিয়েছে তার মতো করে। কয়েকদিন তের শরীরটা তেমন ঠিক নেই, চোখ থেকে ঘুম যেন সরেই না। প্রচন্ড ক্ষুধা লাগে, কিন্তু কিছু খেলেই বমি হয়ে যায়। কিছুর গন্ধ নিতে পারে না, গা গলিয়ে ওঠে। সব কথাতে জিমিনকে বলে, তে আমার কিন্তু অনেক কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? নতুন অতিথি আসতে চলেছে। তে পেটে হাত রাখে। কি বলিস জিমিন? রে, হতেও পারে আবার নাও হতে পারে। কিভাবে বুঝবো? চেক করে দেখ। আজকে যা প্রেগন্যান্সি কিট নিয়ে আয়। আচ্ছা। বিকালেতে কাছাকাছি কোনো মেডিকেলের উদ্দেশ্যে বের হয়। জাংকুকের উপর রাগ করে বরকা ছাড়াই বেরিয়ে যায়। বোগাম স্টপ, গাড়ি থামাও। লিসা চিৎকারে বোগাম গাড়ি থামায়। কি হয়েছে লিসা? জাংকুক, ওটা তে না? জাংকুক তাকালো সেদিকে। রাস্তার এক পাশে একটা মেয়ের কোমর জড়িয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সম্ভবত মেয়েটা পড়ে যাচ্ছিল। মেয়েটার ভিতর চোখ খেঁচে বন্ধ করা, আর ছেলেটা যে তার সুন্দরতায় কতটা মুগ্ধ সেটা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। রাস্তার আশেপাশের কত লোক তাদের দুজনকে দেখছে। 1 ঘন্টার ভেতরে এই ছেলের সব ডিটেলস চাই আমার। ওই ছেলেকে আমি চিনি, আমার উপর ফ্ল্যাটেই থাকে। আমার বাড়ির পাশে থাকে অথচ আমি জানি না? ছেলেটার নাম জংসুক। 2 দিন আগেই উপরের ফ্ল্যাটে শিফট হয়েছে, সম্ভবত বাংলাদেশি। গাড়ি ঘোড়া বোগাম। কোথায় যাবে? মিটিং আছে, দেরি হচ্ছে তো। মিটিং এর মাকে আসসালামু আলাইকুম, তুই গাড়ি ঘোড়া। রাতে জাংকুক ড্রাঙ্ক হয়ে বাড়ি ফেরে। তে আজ পর্যন্ত জাংকুককে ড্রিঙ্ক করতে দেখেনি, তাই একটু বেশি অবাক হলো। জাংকুক ভাই, আপনি ড্রিঙ্ক করেছেন? কেন করতে পারি না? তুই রাস্তায় ছেলে নিয়ে ফষ্টি নষ্টি করতে পারিস আর আমি ড্রিঙ্ক করতে পারি না? মানে কি বলছেন? অনেক ভালো লাগছিল তাই না পরপুরুষের সঙ্গে মিশে থাকতে? কি বলছেন আপনি? যাই বলি না কেন মিথ্যা বলিনি। জাংকুক পরে যেতে নিলে তাই জাংকুকের বাহু ধরে নেয়। জাংকুক ভাই, আর কত কষ্ট দেবেন আমায়? এত কষ্ট সহ্য করার ধৈর্য ক্ষমতা আমার আর নেই। ছাড় আমার হাত। রাস্তায় পরপুরুষকে জড়িয়ে ধরে থাকতে তোমার অনেক ভালো লেগেছে। আশেপাশের মানুষজন সেটা দেখেছে, যেটা তোর আরো বেশি ভালো লেগেছে। আমার কথা অমান্য করে বরকা ছাড়া তুই বাইরে বের হয়েছিস এই সুন্দর রূপ দেখাতে, তাই না? কিছু না বুঝে মন্তব্য করবেন না, আমার কথাটা শুনুন, বোঝার চেষ্টা করুন। কি শুনবো, কি বুঝবো? আমার কথা অমান্য করার শাস্তি তোকে পেতেই হবে। এটা বলে জাংকুক তের হাত ধরে টেনে রুমে নিয়ে চলে যায়, ছুঁড়ে ফেলে বিছানায়। তের 2 হাত শক্ত করে বেডের সঙ্গে বেঁধে দেয়, তারপর একটা সিগারেট ধরায়। সিগারেটের ধোঁয়াটা তের মুখের উপর ছাড়ে। তের মনে হলো পেটে যা আছে সব গলা দিয়ে উঠে এলো বলে ছোটাছুটি করে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারে না। সিগারেটের কয়েকটা টান দিয়ে জাংকুক তের হাঁটুর একটু উপরের দিকে উঠে বসে। জাংকুক ভাই, কি করছেন? প্লিজ ছাড়ুন। জাংকুক কিছু না বলে তার পেটের দিকে শার্টটা উপরে উঠালো। ঠিক কোমরে যেখানে জংসুক নামের ছেলেটা হাত দিয়ে থেকে ধরেছিল সেখানে জাংকুক জ্বলন্ত সিগারেট চেপে ধরলো। তে চিৎকার দিয়ে উঠলো, তবুও জাংকুক ছাড়লো না, আরো গভীরভাবে চেপে ধরলো। জাংকুক ভাই, ছেড়ে দিন, ভীষণ কষ্ট হচ্ছে আমার, মরে যাব আমি। এতটা নির্দয় হবেন না আমার প্রতি। আমার কথা অমান্য করার আগে ভাবা উচিত ছিল বেবি। শুধু সিগারেট দিয়ে কোমর পুড়িয়ে দেওয়া পর্যন্ত থেমেছিল না জাংকুক। সারা রাত শারীরিকভাবে অত্যাচার করে তেকে। ভোর 4টায় তেকে ছেড়ে বেডের এক কোণে গিয়ে ঘুমিয়ে যায়। বারবার বলে যখন তে জাংকুককে থামাতে পারেনি, ঠিক তখন নিশ্চুপ হয়ে চোখ খেঁচে বন্ধ করে ঠোঁট দিয়ে ঠোঁট চেপে জাংকুকের সব অত্যাচার সহ্য করলো। কষ্টে মুখ ফুটে যখন কিছু বলতে পারলো না, ঠিক তখন চোখ থেকে অনবরত পানি ঝরলো। তে যখন বুঝলো জাংকুক গভীর ঘুমে, ঠিক তখন একটা ফোন হাতে তুলে নিল। কাউকে কল দিয়ে জানালো আজকের ভেতর যদি এখান থেকে তাকে না নিয়ে যায় তাহলে তার মরা মুখ দেখবে। কথাটা বলে তে ঠাস করে কলটা কেটে দিল। সকালে ঘুমন্ত তের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে অফিসে গিয়েছিল জাংকুক, কিন্তু রাতে বাড়ি ফিরে তেকে কোথাও পেল না। গার্ডদেরকে জিজ্ঞাসা করে জানলো তে সুগার সঙ্গে চলে গেছে। ক্লান্ত জাংকুক রুমে আসলো, দরজা লাগিয়ে ফ্লোরে বসে পড়লো। কেন আমাকে বুঝলি না তে? কেন? আমি এখন কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? জাংকুক লক্ষ্য করলো টেবিলের উপর একটা কাগজ সহ কিছু একটা রাখা আছে। জাংকুক এগিয়ে গেল সেদিকে, দেখলো প্রেগন্যান্সি কিট। প্রচন্ড অবাক হলো জাংকুক, কাগজটা হাতে নিল। আমি আপনাকে ভীষণ ভালোবাসি জাংকুক ভাই, কিন্তু এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই, সব শক্তি ফুরিয়ে গেছে। তাই মনে হলো আপনার সাথে না থাকাই আমার জন্য শ্রেয়। কারণ এখন আমি একা নই, আমার ভেতরে আরো একটা প্রাণ বড় হচ্ছে। তার জন্য হলেও আপনাকে ছেড়ে আসা আমার দরকার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমাকে ফিরে পাওয়ার চিন্তা একদম করবেন না।
গুড বাই, আল্লাহ হাফেজ। চিঠি পড়ে জাংকুক ধপ করে বসে পড়লো। সে কি করে এত বড় ভুল করলো? এখন কি হবে তার? সে কিভাবে তার তেকে এত কষ্ট দিয়ে ফেললো? পেরিয়ে যায় একটা মাস। জাংকুক তেমন ভাবে অফিসে যায় না, ভালো করে খাওয়া দাওয়া করে না, বেশিরভাগ সময় তের একটা ছবি নিয়ে বসে থাকে। তেকে ফোনে পাওয়া যায় না। সুগাকে কল দিয়ে তের সঙ্গে কথা বলতে চাইলেও তে ইগনোর করে। লিসা জাংকুককে পছন্দ করে, যার জন্য তেকে সহ্য করতে পারতো না। তাই তেকে এমন কিছু জিনিসের সম্মুখীন করেছে যে তে জাংকুককে সন্দেহ করতে বাধ্য। এমনকি সেদিনের ওই ছেলেটা জংসুক ও লিসার কথায় সেদিন এমন করেছিল। জাংকুক লিসাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। জাংকুককে এসব জানিয়েছে বোগাম। জাংকুক বাড়িতেও নেই নাকি? একটা মাসে জাংকুক 1-2 দিন ছাড়া অফিস গেলেও আজকে প্রায় 5 দিন তার কোনো খোঁজ নেই, আর না কল তুলছে। তাই বোগাম জাংকুকের বাড়িতে চলে এসেছে। বোগাম জাংকুকের রুমে গেল, না জাংকুক নেই। রুম থেকে বের হতে গিয়েও আবার কি মনে করে করিডোরের দিকে এগিয়ে গেল। জাংকুক একটা চেয়ারে বসে আছে। জাংকুক এই বেডা। না, কোনো সাড়া নেই। বোগাম এগিয়ে গেল। ফ্লোরে রক্তের ঝর্ণা বয়ে যাচ্ছে। বোগাম চমকে গেল। জাংকুক ডান হাতে বেশ অনেকটা কেটে বসে আছে। বোগাম জাংকুককে ধরে ঝাঁকালো। জাংকুক এই কি করেছিস ভাই তুই? বোগামের ডাকে জাংকুক হালকা নড়ে উঠলো। সামনে বোগামকে দেখে বলল, আমার থেকে এনে দে না বোগাম, ওকে ছাড়া আমার অনেক কষ্ট হচ্ছে। ওকে এনে দে, না হলে আমি মরে যাব। আমার থেকে এনে দে, ও আর কখনো আমার হবে না বলে দিয়েছে। তুই ওকে আমার কাছে এনে দে না, আমার খুব কষ্ট হচ্ছে, বুকে অনেক ব্যথা হচ্ছে। জাংকুক শান্ত হ, ওকে এনে দেবো তো, তেকে এনে দেবো। তুই আগে হসপিটালে চল। না, তুই আগে তে এনে দে বোগাম। দেবো তো, চল আগে। বোগাম আর কিছু বলতে পারলো না। জাংকুক অজ্ঞান হয়ে গেল। বোগাম গার্ডদের সাহায্যে জাংকুককে হসপিটালে নিয়ে যায়। কল দিয়ে সুগাকে সবটা জানায়। একদিন পরে জাংকুকের জ্ঞান আসে। বোগাম সময় মতো জাংকুককে হসপিটালে নিয়ে এসেছিল বলে জাংকুক আজকে প্রাণ ফিরে পেল। জাংকুক হাত কাটার প্রায় অনেকক্ষণ পরে বোগাম সেখানে পৌঁছায়। ততক্ষণে জাংকুকের সব রক্ত ঝর্ণার ন্যায় ঝরে গেছে। জাংকুক নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। তাকিয়ে দেখলো তার বাবা মা, ছোট মা, ফুপি, সুগা, জিমিন, আয়ুজি সবাই আছে, কিন্তু তে নেই। মা, ও মা, আমার তে কই? তে আছে বাবা। কোথায় আছে? আমার কাছে কেন আসেনি? ওকে আসতে বলো না। ও ছোট মা, তোমার মেয়েকে আসতে বলো না। আসবে বাবা, একটু ধৈর্য ধরো। মিস্টার আরএম বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে একটা বেড সহ একজন মানুষকে এনে জাংকুকের পাশে শিফট করলেন। বাবা, আমার তো কি হয়েছে বাবা, বলো না। ও মা, বলো না। তে ঠিক আছে বাবা, শুধু একটু ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হলে কেউ এমন করে শুয়ে থাকে? তেকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে বাবা, তুই একটু শান্ত হ। জাংকুকের খবর শোনার পরে আমেরিকা আসতে আসতে তে অসুস্থ হয়ে পড়ে। জাংকুককে ছেড়ে সে যে ভালো ছিল তা না, তার ভেতরে জীবনটা বাঁচিয়ে রাখতে হবে এটা ভেবে চোখ কান বুঝে দুবেলা দুমুঠো খেত, আর সারাদিন রুমের এক কোণে পড়ে থাকতো। কারোর সাথে কথা বলতো না, কিছু না। হসপিটালে এসে তেকে অ্যাডমিট করা হয়। যতক্ষণ ঘুমের ইনজেকশন দিচ্ছে ততক্ষণ ঠিক আছে। ঘুম ভাঙলেই আমার জাংকুক কই, ওকে এনে দাও করে করে হসপিটাল মাথায় তুলছে। জাংকুক বেড থেকে নামতে চায়, সুগা নামতে সাহায্য করে। তের মাথার কাছে একটা চেয়ার নিয়ে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়। সবাই রুম থেকে বেরিয়ে যায়।